দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিগত নির্বাচন সবচেয়ে ভালো এবং তাৎপর্যপূর্ণ হিসেবে আমাদের ইতিহাসে উল্লেখ থাকবে। ইরানের সঙ্গে যুদ্ধে হেরে ট্রাম্পের সে দাবি পূর্ণতা পেয়েছে। অন্যের উৎসাহে ইরানে আক্রমণ করলেও যুদ্ধটা ছিল একান্তই তার নিজের। ফলে এমন এক বিপর্যয় ঘটেছে যা ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের চেয়েও অনেক বড় কৌশলগত বিপর্যয়। কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পল মুসগ্রেভ ফরেন পলিসিতে এই বিষয়ে নিবন্ধন লিখেছেন। তিনি লেখেন, স্বাভাবিকভাবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় অন্য যুদ্ধে দেশটির পরাজয়ের মতোই মনে হতে পারে। স্বল্পমেয়াদী যুদ্ধ এবং ইরান থেকে আমেরিকার দূরত্ব বেশি হওয়ায় দেশটির উপর যুদ্ধের নেতিবাচক প্রভাব স্পষ্ট নয়। 1814 সালের মতো হোয়াইট হাউসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেনি। এছাড়া অস্তিত্বহীন খসড়ার বিরুদ্ধে কোনো প্রতিবাদও হয়নি। ফলে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষতিটা বোঝা যাচ্ছে না। পল মুসগ্রেভ বলেন, যুদ্ধের প্রথম সপ্তাহে আমার কর্মস্থল দোহায় মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখেছি। সে সময় যখনই গাড়িতে তেল ভরেছি, দোকান থেকে গ্রোসারিজ কিনেছি অথবা জুম কলে সহকর্মীদের সঙ্গে মিটিং করেছি, প্রত্যেকটি সময় নিজেকে প্রশ্ন করেছি, আমি কি যুদ্ধ কবলিত এলাকায় রয়েছি? অন্যদিকে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কম সেনা নিহত হওয়া দেশটির পরাজয়কে আড়াল করছে। যদিও যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগ ইরানের নাগরিক। অন্যদিকে মাত্র 20 জনের মতো মার্কিন সেনা নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ মারা যান এক হামলায়। ইরান যুদ্ধের তুলনায় ভিয়েতনাম যুদ্ধের ব্যাপ্তি ছিল ব্যাপক। দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশ ও জঙ্গল জুড়ে 1 দশকেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে প্রায় 60,000 ছিল আমেরিকান নাগরিক। অভিজ্ঞতাটি এতই তিক্ত ছিল, একটি প্রজন্ম জুড়ে আমেরিকানরা যখন ভিয়েতনাম শব্দটি উচ্চারণ করত, তখন তারা সে নামের প্রকৃত দেশকে বোঝাতো না, বরং এটি দিয়ে আমেরিকার নিজস্ব তিক্ত অভিজ্ঞতা বোঝাতো। অনেক সাধারণ আমেরিকানের কাছে ভিয়েতনাম যুদ্ধ ছিল ব্যক্তিগত বেদনার প্রতীক। দেশটির কিছু প্রভাবশালীর কাছে এটি ছিল ক্ষমতার অহংকারের বিপদ সম্পর্কে সতর্কবার্তা। আবার অন্যদের কাছে এটি ছিল কৌশলগত ভুল সিদ্ধান্তের উদাহরণ। তবে জাতীয়ভাবে একটি বিষয়ে ঐক্যমত্য ছিল, ভিয়েতনাম যুদ্ধ ছিল আমেরিকার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। 2014 সালের এক জরিপে 58% আমেরিকান এটিকে অন্ধকার সময় বলে উল্লেখ করেন। দেশটির মাত্র 12% নাগরিক ভিন্ন মত পোষণ করেন। আজকের দিনে এই যুদ্ধের সবচেয়ে কঠিন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এত বড় আকারে যুদ্ধে জড়িয়েছিল যখন শেষ পর্যন্ত এর কৌশলগত গুরুত্ব কম ছিল? যুদ্ধের সময় মার্কিন নীতি নির্ধারকরা ব্যাপক প্রাণহানি মেনে নিয়েছিলেন, কিন্তু পরাজয়ের পরও যুক্তরাষ্ট্রের বৃহত্তম কৌশলগত লক্ষ্য খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। এমনকি 1964 সালে মার্কিন সরকারের ভেতরে ডোমিনো তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, যে তত্ত্ব অনুযায়ী একটি দেশ কমিউনিস্ট হলে আশপাশের দেশগুলো একই পথে যাবে। তবে এর অর্থ এই নয় যুদ্ধটি গুরুত্বহীন ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় এর ভয়াবহ প্রভাব পড়ে। কম্বোডিয়ার গণকবরগুলো সে সংঘাতের দীর্ঘমেয়াদী ক্ষতির সাক্ষ্য বহন করে। তবু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে এ পরাজয়ের প্রভাব তুলনামূলকভাবে সীমিত ছিল। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত শীতল যুদ্ধে বিজয়ী হয় এবং আজকের ভিয়েতনামও যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। বিপরীতে ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে রয়েছে এবং তার কৌশলগত লক্ষ্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি 1990-91 সালের উপসাগরীয় যুদ্ধের সঙ্গে ভিন্ন চিত্র দেখায়। অন্যদিকে ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রের প্রযুক্তিগত সাফল্য থাকলেও যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। এতে ইরানের চেয়ে শক্তিশালী কোনো প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুদ্ধের সবচেয়ে স্মরণীয় চিত্র হতে পারে প্রযুক্তি নির্ভর যুদ্ধের মধ্যেও ভুল ডেটাবেজের কারণে নিহত ইরানি স্কুল ছাত্রীদের রক্তাক্ত ব্যাগ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে সফল হলেও ইরান সেগুলো ভেদ করতেও সক্ষম হয়েছে। কৌশলগত দিক থেকে ফলাফল আরও নেতিবাচক। যুক্তরাষ্ট্র হামলার মাধ্যমে ইরানের সরকার পরিবর্তন করতে চাইলেও তা পারেনি, বরং এর ফল হয়েছে উল্টো। দেশটির নিয়ন্ত্রণ কার্যত ইসলামিক রেভলিউশনারি গার্ডের হাতে গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা প্রথম দিকে কার্যকর হলেও শেষ পর্যন্ত সামরিক শক্তি সীমাবদ্ধতা প্রকাশ করেছে। অন্যদিকে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা থেকে রক্ষা পেয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো।
ফলে তৃতীয়বারের মতো ইরান হামলা থেকে তার পারমাণবিক কেন্দ্রগুলো রক্ষা করতে পারবে এ ধারণা প্রচলিত হয়ে গেছে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ওপরও এর ব্যাপক প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো যুদ্ধের চাপ বহন করছে। একই সঙ্গে ইরান দেখিয়েছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করা সম্ভব। ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সহজেই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দূরে সরে যেতে পেরেছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে তা কঠিন হবে। কারণ আজকের বিশ্ব অর্থনীতি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতার কারণে ভবিষ্যতে আরও সংঘাতের আশঙ্কা রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে যেখানে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অবস্থান দুর্বল হতে পারে। মিত্রদের আস্থা কমবে, জনগণের যুদ্ধের খরচ বহনের আগ্রহ কমবে এবং প্রতিদ্বন্দ্বীরা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে আরও উৎসাহী হবে। তবে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে একটি মিল থাকবে। কয়েক দশক পর ইতিহাসের শিক্ষার্থীরা এই যুদ্ধ নিয়েও একই প্রশ্ন করবে, যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধে জড়িয়েছিল? গবেষকরা অনেক উত্তর দেবেন, কিন্তু হয়তো কোনো উত্তরই পুরোপুরি সন্তোষজনক হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।